জি ঠিক আছে? স্যার। আচ্ছা, আগামী সপ্তাহে যখন আমরা উইক 3 শুরু করব, তো উইক 3 শুরু করার আগে তোমরা উইক 3 যে প্রি রেকর্ডেড ভিডিও দুটো থাকে, ওই ভিডিও দুটো তোমাদের দেখে তারপর ক্লাসে আসবে। এটার সুবিধা হচ্ছে আমরা যখন ফিজিক্যাল ক্লাসে থাকি তখন তো আমরা দেখা যায় যে তোমাদের এক্সপ্রেশন, তোমাদের সাথে কথা বলে বোঝা যায় যে কে কতটুকু বুঝছো কি বুঝো নাই, বাট এখনকার সময় তো এটা বোঝা যায় না। যখন তুমি রেকর্ডটা দেখবে একবার, তারপরে মিড ক্লাসে যখন আসবে, তখন তোমাদের এই টপিকটা সম্পর্কে বুঝতে আরো সহজ হবে, সহজে বোঝা যাবে। এই জন্যই রেকর্ডটা বারবার দেখতে বলা হয়, রেকর্ড দেখে আসতে বলা হয়। এই জন্য রেকর্ডটা বারবার আগে, আজকেও বলতেছি যে রেকর্ড তোমরা যে ক্লাসে জয়েন করবে তার আগেই রেকর্ডটা দেখে আসবে। এই এই গেল রেকর্ড নিয়ে আলোচনা। তাহলে আমরা এখন আমি স্ক্রিন শেয়ার করে তোমাদের সাথে আমাদের টপিকে চলে যাই। স্যার আমাদের কি উইক 7 পর্যন্ত মিডে চলবে নাকি আরো তারপর আরো থাকতে পারে স্যার? উইক 6 পর্যন্ত মিড, উইক 6 এর পরে হচ্ছে 7, তো 7 উইকেই তো মিড টার্ম, 8 থেকে হচ্ছে 13 পর্যন্ত ফাইনাল। ঠিক আছে স্যার। আমার স্ক্রিন শেয়ারটা দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই টপিক নিয়ে প্রি রেকর্ডেড ভিডিওটি তো দেওয়া আছে। আমি আবার এটা বলতেছি, পরের ক্লাস থেকে তোমরা যেমন আগামী ক্লাসে উইক 3 এর দুইটা ভিডিও দেখেই ক্লাসে জয়েন করবে। তাহলে আমরা এখানে যে আলোচনা করব সেটা হচ্ছে প্রথমে যে ফেজ অফ এ কম্পাইলার। ফেজ অফ এ কম্পাইলার যেটা, সেখানে আমরা দেখবো যে টোটাল কম্পাইলারের কতগুলো ফেজ আছে, ফেজগুলোতে কি কি হয় সেইগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। আমরা প্রথম যে ক্লাসটা করেছিলাম সেখানে আমরা আলোচনা করে এসেছিলাম যে একটা আমরা দেখবো যে কম্পাইলারের কতগুলো ধাপ থাকে, ধাপে কোন কোন ধাপে কম্পাইলার কিভাবে এক্সিকিউট করে। তো মেইনলি স্ট্রাকচার, কম্পাইলারের স্ট্রাকচার যদি আমরা দেখি, সেখানে দুই ধরনের ধাপ, একটা হচ্ছে অ্যানালাইসিস ফেজ, একটা হচ্ছে সিনথেসিস ফেজ। তো ফেজ গুলোতে যদি আমরা ফেজটার স্ট্রাকচারটা দেখি, ফেজের স্ট্রাকচারটা হচ্ছে এরকম। পাই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা সোর্স, যেটা আমরা বলি সি বা সি প্লাস, যেটার জন্যই বলি সোর্স প্রোগ্রাম, যখন আমরা পাই সেই সোর্স প্রোগ্রামটা প্রথম যে ধাপে আসে সেই ধাপটার নাম হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিস। লেক্সিক্যাল অ্যানালাইসিস ফেজে এসে এটাকে দেখো টোকেন স্ট্রিম তৈরি করে। আমাদের সোর্স কোডের মধ্যে যেগুলো মিনিংফুল, যেগুলো আমাদের কোডের জন্য দরকার, সেগুলোকে আমরা টোকেন বলছি। তাহলে আমাদের টোকেন যদি একটা কোডের যদি আমরা টোকেন বলি, তাহলে হচ্ছে ভেরিয়েবল গুলো, যেগুলো আইডেন্টিফায়ার গুলো যেগুলো, তারপরে আমার যেগুলো কিওয়ার্ড, স্পেশাল কিওয়ার্ড যেগুলো ইউজ করি, তারপরে কমা, সেমিকোলন, ফুল স্টপ, তারপরে ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, সবগুলোই আমাদের মিনিংফুল। সবগুলোকেই তাহলে আমাদের টোকেন স্ট্রিম হিসাবে টোকেন হিসাবে কনসিডার করব। এখান থেকে তাহলে আমাদের ল্যাবেরও একটা টাস্ক আসতে পারে যে আমরা একটা র কোড থেকে বা একটা প্রোগ্রাম থেকে কিভাবে আমরা টোকেন স্ট্রিম গুলোকে আলাদা করতে পারি, কিভাবে টোকেন অ্যানালাইসিস করতে পারি, টোকেন গুলো কি হয় সেটা আমরা এখান থেকে বলতে পারি। বোঝা গেল? কথা শোনা জি যাচ্ছে? স্যার। জি স্যার শুনে বলো যায়। শিফুল। স্যার শোনা শুনে যাচ্ছে যাচ্ছে। স্যার। এরপরে যদি আমরা সিনট্যাক্স অ্যানালাইসিস ফেজে আসি, সিনট্যাক্স অ্যানালাইসিস ফেজ যে কাজটা করে সেই ফেজটা হচ্ছে সিনট্যাক্স ট্রি তৈরি করে। সিনট্যাক্স ট্রি যে ফেজটা, সেখান থেকে সিনট্যাক্স অ্যানালাইসিস, সিনট্যাক্স ট্রি আসে। সেই সিনট্যাক্স ট্রিটা তাহলে আমরা যেমন ডেটা স্ট্রাকচারে ট্রির কথা পড়ে আসছি, জেনে আসছি, এখানে এটা অনেকটা এরকম ট্রি। আমাদের ট্রিতে যেরকম একটা হায়ারার্কি মেনটেন করি, রুট থাকে, রুটের পরে তার পরের লেভেল, তার পরের লেভেল, জেনারেশন চিন্তা করলে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এভাবে জেনারেশন একদম লিফ নোড পর্যন্ত আসে। তো এটা করার আমাদের সুবিধা কি? সুবিধাটা হচ্ছে এরকম যে আমরা যদি ট্রি আকারে তৈরি করি, তাহলে আমাদের হায়ারার্কিটা বোঝা যায়, এখানে ভুল হওয়ার চান্স কম থাকে, কাজটা সহজ হয়। কাজটা সহজ কেমন? আমরা যদি শুধুমাত্র বিএসটির কথা চিন্তা করি, বিএসটির ক্ষেত্রে আমরা দেখি যে এখানে
পুরো আমার ক্যালকুলেশনটা অর্ধেক করে ফেলে। অর্ধেক কেমন করে? যে আমার ডান বাম একপাশে বেশি একপাশে কম ভ্যালু, সেখান থেকে বুঝতে পারি যে কোন দিকে আমি যাব। যদি রুটের থেকে রুট ছোট আইটেম হয় তাহলে বাম দিকে খুঁজলেই ভ্যালু পাই, ডান দিকে খুঁজলে বড়টা পাই। এভাবে আমরা অর্ধেক কাজই আমার কমে যায়। তো এখানে যেমন ট্রি একটা কাজ করছে, তাহলে সেভাবে আমাদের এই কম্পাইলারও ট্রি, যখন আমাদের যে সোর্স প্রোগ্রামটাকে যখন আমরা এই সিনট্যাক্স অ্যানালাইসিস ধাপে ট্রিতে কনভার্ট করি, তখন হচ্ছে আমাদের কাজটা অনেকটা সহজ হয় এবং সেখানে ভুল হওয়ার চান্সেস কম থাকে। কোন লেভেলের পরে কোন লেভেলের কাজ হবে সেটাও বোঝা যায়। তবে ট্রি তৈরি করার ক্ষেত্রে একটা জিনিস খুব মনোযোগ সহকারে দেখতে হবে, সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি। যে যে যার সাথে অ্যাসোসিয়েট, যে যার সাথে কানেক্টেড, তাকে তার সাথেই রাখতে হবে। এখন লেটস কনসিডার সামিয়ান হচ্ছে মিস্টার অমুকের সাথে ঘুরে বা মিস অমুকের সাথে ঘুরে। এখন তাকে আমার তার সাথে না রেখে যদি অন্য কোনো গ্রুপে দেই, সেই গ্রুপে কাজ হবে না। এখন সিফুল একা মানুষ, তাকে আমি একসাথে করতে পারি না। তাকে আমি জোর করে একসাথে কারোর সাথে করতেও পারবো না, করা যাবে না। বাট সিফুল আপ টু ফিফথ সেমিস্টার পর্যন্ত যা ছিল, সিফুল না সরি সাইফুল, আপ টু ফিফথ সেমিস্টার পর্যন্ত যা ছিল, সাইফুল সিক্স সেমিস্টারের পরে সাইফুলের মধ্যে অনেকগুলো চেঞ্জেস আসছে। আসছে না সাইফুলের মধ্যে চেঞ্জেস? কি বলো তোমরা? সাইফুল, জি স্যার। আসবে বেশি কথা বলতে, এখনো বেশি কথা বলে। আরে নোট শেয়ার করে কিনা সুদীপ্ত? না, মেয়েদেরকে দেয়, ছেলেদেরকে। জি, সুদীপ্ত কথা বলো। জি স্যার। নোটপত্র দেয় এখন? জি স্যার, স্যার এখন প্রচুর নোট দেয় স্যার। কাকে দেয়? তুমি পাইছো এখন পর্যন্ত নোট? না স্যার, আমি তো স্যার পাইনি, তবে শুনছি সে নাকি দেয়। কাকে দেয়? সাইফুল সাদিয়াকে দেয়? না, আর সাদিয়া এখন স্যার বলছে। ভিডিও দেয় স্যার, এখন স্যার লেকচার ভিডিও দেয়। না স্যার, না, আমি এখন সাদিয়া পর্যন্ত পাই নাই। তাহলে কাকে দিল সাইফুল? স্যার অফলাইনেই শুধু দিছিল, তারপর তো দেয় নাই। আচ্ছা আসুক এই এ, এই ভিডিও দিতেছে না, সেমিস্টার। অ্যাকচুয়াল ভিডিও ইউটিউবে দিয়ে। স্যার আমি অনলাইনে ভিডিও বানাই দিছি ওদের জন্য, আর কি করব স্যার? সেটাই। তাহলে এখন মানে যে যেখান থেকে সাইফুলের কাছে নিয়ে আসলাম, যে যে যার সাথে কানেক্টেড তাকে যদি আমি তার সাথে মিলে গ্রুপ করি বা একসাথে রাখি, তাহলে সেখানে আমার ভুল হওয়ার চান্সেস কম থাকে। এখন মনে করো আমার হাতে একটা ইনপুট স্ট্রিং আছে এ প্লাস বি ইন্টু সি। এখন এখানে আমি কার কাজটা আগে করব? যদি আমি এ আর বি কে প্লাস করে তার সাথে সি ইন্টু করি, সেই রেজাল্টটা কি ঠিক হবে? নাকি বি আর সি ইন্টু করে তার রেজাল্টটা এর সাথে যোগ করব, সেটা ঠিক হবে? কোনটা সঠিক? বিএসসি ইন্টু করে তারপর না প্লাস করবে? হ্যাঁ, বি আর সি ইন্টু করে তারপর না প্লাস করবো, তাহলে না সঠিক হবে। তাহলে এই যে যে এখানে অ্যাসোসিয়েট কার সাথে কে ছিল? বি এর সাথে সি কানেক্টেড ছিল, অ্যাসোসিয়েট ছিল। তাহলে ওই রেজাল্টটা আগে আমরা জেনারেট করব, তারপর তার সাথে একে যোগ করব। তো সেম এই কনসেপ্টটা আমরা যখন সিনট্যাক্স ট্রি তৈরি করব, তখন আমরা এই জিনিসটা খেয়াল রাখবো যে কে কার সাথে কানেক্টেড। এখন মনে করলাম যে লেভেলে বি এর সাথে আর সি আগে ইন্টু হচ্ছে না, আগে বি এর সাথে এ যোগ হচ্ছে তারপর ইন্টু হচ্ছে। তো এমনটা করলে ভুল হয়ে যাবে, ট্রি হবে কিন্তু রেজাল্ট ভুল হয়ে যাবে। এটা করা যাবে না, এটা দেখতে হবে, খেয়াল রাখতে হবে। এই জায়গায় হচ্ছে আমাদের সিনট্যাক্স ট্রি যখন তৈরি করব তখন এই জায়গাটাতে ফোকাস রাখবো। এরপরের ধাপটা হচ্ছে সিমান্টিক অ্যানালাইসিস। তো সিমান্টিক অ্যানালাইসিস ফেজে যেটা হয়, সিনট্যাক্স অ্যানালাইসিস ফেজে তো সিনট্যাক্স ট্রি তৈরি হলো, সিম্যান্টিক অ্যানালাইসিস ফেজেও দেখো নিচে লেখা সিনট্যাক্স ট্রি, এখানে একটা ট্রি তৈরি হয়। তো এই ট্রিটা উপরের ট্রিটার থেকে একটু ডিফারেন্ট। ডিফারেন্ট ইন এ সেন্স, আমরা যখন সিনট্যাক্স ট্রি তৈরি করলাম তখন আর টাইপ কাস্টিং বা টাইপ নিয়ে কোনো চিন্তা, ডেটা টাইপ নিয়ে কোনো চিন্তা করিনি। ডেটা টাইপ কেমন? মনে করো আমার ভেরিয়েবল 4টা আছে, তার মধ্যে 3টা ভেরিয়েবল আছে ইন্টিজার টাইপের ডেটা, একটা হচ্ছে ফ্লোটিং টাইপের ডেটা। এই যে এরকম যদি এক দুই দুই তিন ধরনের ডেটা টাইপ হয়, তখন যেটা হয় কম্পাইলারকে এই ডেটা টাইপ নিয়েও ভাবতে হয়, ডেটা টাইপ কোনটা কি সেটা নিয়েও তাকে চিন্তা করতে হয়। দ্যাটস ওয়াই তার একটা বাড়তি সময় চলে যায়। আমাদের তো সময়ের কমপ্লেক্সিটি অনেক বড় কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি কমাতে পারা, যত কোড যত এফিসিয়েন্ট হবে তত ভালো, যত দ্রুত সময় রান করবে তত ভালো।
এখন এখানে যদি টাইপ কাস্টিং নিয়ে তাকে চিন্তা করতে হয় সেখানে তো সময় সাপেক্ষ হয়ে গেল। এই জায়গাটাতে কম্পাইলার কি করে, সে নিজে নিজেই ইন্টারনালি দেখে যে আমার কাছে 3টা ফ্লোটিং পয়েন্ট ডেটা আছে, একটা ইন্টিজার টাইপের ডাটা আছে। আমি যদি এখন এই ফ্লোটিং টাইপের ডেটাগুলোকে ঠিক রেখে যেটা ইন্টিজার টাইপের ডাটা সেটাকে আমি ফ্লোটে কনভার্ট করি, তাহলে তো আমার তেমন কোনো সমস্যা হয় না। ফ্লোটে যদি নিয়ে আসি, তো ইন্টিজারটা মনে করে ছিল 40, এটাকে ফ্লোটে নিয়ে আসলে 40.00, এটাতে কি কোনো খুব রেজাল্টে কোনো চেঞ্জ আসবে? না না স্যার। স্যার। রেজাল্টে কোনো চেঞ্জ আসবে না। বাট আমি যদি ফ্লোট গুলোকে কনভার্ট করে ইন্টিজারে নিয়ে আসতাম তখন রেজাল্টে চেঞ্জেস আসতো, কারণ ফ্লোটিং পয়েন্ট ডেটা মনে করো দশমিকের পরেও কোনো ভ্যালু থাকলেও থাকতে পারে, সেটা তো মিস হয়ে যেত। এই জন্য এখানে টাইপ কাস্টিং করার সময় সিমেন্টিক অ্যানালাইসিসে কি হয়, যখন দেখে যে হায়ার টাইপের কোনো ডেটা আছে এবং লোয়ার টাইপের কোনো ডেটা আছে, টাইপ মনে করে যেখানে ডাটা লস হওয়ার চান্স নাই, তখন সে সবগুলোকে একই টাইপে নিয়ে আসার চেষ্টা করে। একই টাইপে নিয়ে আসলে এখানে কম্পাইলারের আলাদা করে ভাবার আর কোনো সুযোগ থাকে না। কম্পাইলার দেখে যে না, এগুলো সবগুলোই ফ্লোটিং পয়েন্ট ডাটা, আমাকে ভাবতে হবে না যে কোনটা ইন্টিজার কোনটা ফ্লোট। এই কাজটা করে সিমেন্টিক অ্যানালাইসিস। তবে এখানে একটা জিনিস মনে রাখা, যে সবসময় যে সিমেন্টিক অ্যানালাইসিসের কাজ হবে এমনটা না। এমনও দেখা গেছে সিনট্যাক্স অ্যানালাইসিস থেকে যে ট্রিটা তৈরি হয়েছে বা যে ডেটা টাইপ গুলো আছে সবগুলো একই ধরনের ডেটা টাইপ। যদি একই ধরনের ডাটা টাইপ হয়ে থাকে তাহলে তো সিমেন্টিক অ্যানালাইসিস আর সিনট্যাক্স অ্যানালাইসিস একই কাজ, এখানে নতুন কোনো ট্রি আসবে না। এই গেল সিমেন্টিক অ্যানালাইসিস। এরপরে যে ধাপটা আসতেছে সেটাকে আমরা বলতেছি ইন্টারমিডিয়েট কোড জেনারেশন ফেজ। ইন্টারমিডিয়েট কোড জেনারেশন ফেজে কি হয়, একটা ইন্টারমিডিয়েট কোড তৈরি হয়। ইন্টারমিডিয়েট কোডটা কিরকম, আমরা যখন তোমাদের আনিকা ম্যাডাম যে কোর্সটা পড়িয়েছিল মাইক্রোপ্রসেসর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, মনে আছে? স্যার। জি স্যার, মনে আছে তো। ওই কোর্সের ল্যাবে যেমন শিখেছো যে আহ, কিভাবে আমরা মাইক্রোপ্রসেসরের প্রোগ্রাম কোড লিখি, আমাদের ওইখানে আমরা হাই লেভেলে কিভাবে লিখি আর ওখানে কিভাবে লিখি, দুইটা লেখার ধরন আলাদা না? কষ্ট কোনটাতে বেশি? জি স্যার। মাইক্রোপ্রসেসরে কোড করা বেশি কষ্ট নাকি সিতে কষ্ট বেশি? মাইক্রো দিয়ে। মাইক্রো মাইক্রো প্রসেসরে বেশি টাফ মনে হয় স্যার। মাইক্রোপ্রসেসরে বেশি টাফ, কারণ সবগুলোতে আমি তো এখানে ইংলিশ সেন্টেন্স লিখি সেটাই সেভাবে কাজ করে, সাথে লজিক লিখি, বাট ওখানে তো ইংলিশ সেন্টেন্সে লেখার কোনো সুযোগ নাই। সবগুলো তোমার ওই হেক্সাডেসিমাল ওই যেভাবে ইনপুট নেয়, এ তো তোমার রেজিস্টারে লোড করা, রেজিস্টার থেকে শিফট করা, স্টোর করা, এগুলো কাজ করে করে করতে হতো। তো ওটা কেন করতে হতো, কারণ ওটা হচ্ছে মেশিন লেভেল, ওই স্ট্রাকচার ফলো করেই চলে। তো মেশিন লেভেলের প্রথম যে ধাপটা সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেশন ফেজ। এই ফেজে এসে ইন্টারমিডিয়েট কোড তৈরি হয়, ইন্টারমিডিয়েট কোড জেনারেট হয়। ইন্টারমিডিয়েট কোড জেনারেশনের ক্ষেত্রে দেখবে একসাথে তোমরা একাধিক অপারেটর নিয়ে কাজ করতে পারো না। এটা তোমরা আসলে বাস্তব লাইফেও আসলে তোমরা পারো না। কখনো কি দেখছো যে সামিয়ানের সাথে সামিয়ান প্লাস আরেকজন, তার সাথে আরেকজন, এমন তো হয় না, সামিয়ানের সাথে প্লাস হয়ে একজনই থাকে। সামিয়ান আছো নাকি ক্লাসে? নাই স্যার। সামিয়ান নাই, আমি সামিয়ানের সাথে প্লাস করে করে আরেকজনকে ঢুকাচ্ছি। সামিয়ানের সাথে যে প্লাস করে কাউকে দিব তাকেও স্যার তো পাই না। শিবুলের সাথে ঢুকাইয়া দেন স্যার। সামিয়ানের সাথে যে প্লাস করে কাউকে দিব তাকেও তো পাই না ক্লাসে। আছে নাকি সামিয়ানের সাথে প্লাস করার মতো কেউ? না স্যার। স্যার আমি আছি। সিক্রেট স্যার, সিক্রেট। এই যে একজন বললো স্যার আমি আছি। ও স্যার আচ্ছা, খেয়াল করিনি স্যার, আছে স্যার। আছে স্যার, আছে। দেখছো, ওরা নিজেরা নিজেরা বলে স্যার আমি আছি, আমাকে যোগ করে দেন। না স্যার। স্যার দিয়ে দেন, মন চাইছে ওর। ঠিক আছে, দিয়ে দিলাম, যাও। তাহলে এই যে আমরা যেমন বাস্তব লাইফে যেমন একজনের সাথে একজনকে যোগ করতে পারি, এই সেম ভাবে মাইক্রোপ্রসেসরে একসাথে একাধিক এক্সিকিউশন হ্যান্ডেল করতে পারে না, সে একটা করে অপারেটর হ্যান্ডেল করে, যেটা তোমরা মাইক্রোপ্রসেসরের কোর্সেও দেখে আসছো। যেমন দেখছো যে অ্যাড করছে এর সাথে বি, তারপরে ডিভাইড করছে বি এর সাথে সি, মাল্টিপ্লাই করছে ডি এর সাথে ই, একসাথে একটা করে এক্সিকিউশনই হ্যান্ডেল করতো, একাধিক করতো না। তো ইন্টারমিডিয়েট কোড যখন জেনারেট করব তখন আমরা এই জিনিসটা খেয়াল রাখবো, একটা একটা করে ইনস্ট্রাকশন হ্যান্ডেল করব। এই গেল আমাদের ইন্টারমিডিয়েট কোড জেনারেট করার কাজ। এরপরে কোড অপটিমাইজেশন যে কাজটা, কোড অপটিমাইজেশনে এসে যে কাজটা হয় সেটা বেসিক্যালি হচ্ছে আমরা যে কাজটা উপরের লেভেল করে আসলাম,
এই কাজটা এই লেভেলে এসে, এই ফেজটাতে এসে অপটিমাইজ করার সুযোগ থাকে। অপটিমাইজ কেমন? মনে করো আগে কোডটা লিখছিলাম আমি 7 লাইনে বা 8 লাইনে, এই কোডটাকে যদি অপটিমাইজ করে 8 লাইনের কোডটাকে 2 লাইনে বা 3 লাইনে লেখা যায়, তখন সুবিধা কি হবে? ওই 2 লাইনেই টোটাল কাজটা, সেম জিনিসটা, সেম ক্যালকুলেশনটা সেমটাই হবে। তাহলে যদি সেম কাজটাই 2 লাইনে করা যায়, তখন আমরা সেদিকেই ফোকাস দিব, যে 2 লাইনে করতে পারলে তো আমার জন্য এফিসিয়েন্ট হলো। টাইম কমপ্লেক্সিটি, আগে যেটা 10 লাইনের কোড কম্পাইল করতে যে সময়টা লাগতো, 2 লাইন কম্পাইল করতে সময়টা আমার কম লাগবে। তারপরে 10 লাইন লিখতে যে স্পেসটা লাগতো, 2 লাইন লিখতে তার থেকে কম স্পেস লাগবে। আমরা তখন সেই কমপ্লেক্সিটির দিকে ফোকাস দিব। যদি, এখানে আবার একটা যদি আছে, যদি এটা তখনই শুধুমাত্র হবে যখন এটাকে ছোট করার সুযোগ থাকবে তখন। মনে করো তোমার সুযোগই নেই ছোট করার, কম্প্রেস করা যাচ্ছে না, অপটিমাইজ করা যাচ্ছে না, তখন আর অপটিমাইজ করা যাবে না। অপটিমাইজ আমরা তখনই করব যে কোনো ভুল ছাড়া এটাকে অপটিমাইজ করা যায়, তাহলে এটাকে আমরা অপটিমাইজ করে দেবো, আদারওয়াইজ অপটিমাইজ করব না। এই হচ্ছে কোড অপটিমাইজেশনের কাজ। এরপরে বলতেছি আবার লাস্টে যে ধাপটা, সেটা হচ্ছে কোড জেনারেশন। ফাইনালি এখানে এসে তোমার এরিথমেটিক্স অপারেশন, যোগ বিয়োগ গুণ ভাগ যা হওয়া দরকার সবগুলো হয়, হওয়ার পরে কোডটাকে জেনারেট করে টার্গেট মেশিন কোড তৈরি করে। এইভাবে ফেজ অফ এ কম্পাইলারে প্রত্যেকটা ফেজ বাই ফেজ একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়। এট দ্য সেম টাইম এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, যে ফেজ অফ এ কম্পাইলারে বাম দিকে এবং ডান দিকে আরো দুইটা ফেজ অ্যাড করা আছে। বাম দিকের ফেজটাকে বলা হচ্ছে সিম্বল টেবিল ম্যানেজমেন্ট, ডান দিকেরটাকে বলতেছি ইরর হ্যান্ডেলার। আমরা যখন ক্লাসকে দিয়ে তোমাদের এক্সাম্পল দিই সিম্বল টেবিল ম্যানেজমেন্ট কিভাবে কাজ করে, তোমাদের ক্লাসে মনে করো সাইফুল, সে ক্লাসের সবকিছু নোট, সবকিছু যা ক্লাসে বলি টু দি পয়েন্ট সবকিছু লিখে রাখে। এখন তুমি যখন প্রথমে লেক্সিক অ্যানালাইসিসটাকে মনে করো ক্লাসের প্রথম ক্লাস, আর কোড জেনারেশনটাকে মনে করো লাস্ট ক্লাস। প্রথম ক্লাসের ডিসকাশন যখন তুমি পড়তে শুরু করছো, কোথাও আটকে গেছো যে এখানে স্যার কি বলছিল, তখন তোমার কাছে সাইফুল ডাটা ডিকশনারির মতো করে কাজ করে। সাইফুলকে জিজ্ঞেস করো প্রথম ক্লাসে এই জায়গায় স্যার কি পড়াইছিল, তখন খাতা দেখে বলে যে এটা এখানে পড়াইছিলাম। মাঝামাঝি মিড টার্মের সময় ইন্টারমিডিয়েট কোঅর্ডিনেশন এখানে এসে খোঁজ করছো যে এই জায়গায় এই টপিকটা বুঝতেছো না, এটাকে স্যার ব্যাখ্যা দিয়েছিল কিভাবে। আবার তুমি সাইফুলকে নক করছো, সাইফুল তার খাতা দেখে বলে দিছে যে এখানে স্যার ব্যাখ্যাটা এইভাবে লিখেছিল। ইন ডিটেল লেখার ফলে সাইফুলের সুবিধা হয়েছে, তোমাদের যে কোনো কোয়েরির অ্যান্সার সে দিতে পারে। সাইফুল তোমাদের ক্লাসে যেভাবে তোমাদেরকে এই সাপোর্টটা দিচ্ছে, সে সবকিছু টু দি পয়েন্ট লেখার ফলে তার কাছে সব ডেটা আছে। সেম কাজটা করে সিম্বল টেবিল ম্যানেজমেন্ট। সিম্বল টেবিল কি হয়, কোডের মধ্যে যাই পায়, যেখানে যেটা পায়, যেটা মিনিংফুল, যেটাই দেখে সেটাকে সিম্বল টেবিল ম্যানেজমেন্ট স্টোর করে করে রাখে। এখন মনে করো লাস্টের দিকে এসে হঠাৎ কারো জানতে মন চাইছে যে এটা এখানে কি, এটা জানার জন্য তাকে আবার প্রথম থেকে খুঁজে খুঁজে আসতে হতো। এই কাজটা সিম্বল টেবিল ম্যানেজমেন্ট সহজ করে দেয় সাইফলের মতো। ও বলে দেয় এটা এখানে ইন্টিজার, বিটা কি বলে দেয়, বিটা এখানে ফ্লোট। এই যে সাইফুল যেমন নোট খাতা, ক্লাস খাতা ফলো করে করে সবকিছু নোট করে করে রাখছে, বলা সহজ হয়েছে, সেরকম সিম্বল টেবিলও ওই কোডের জন্য সবকিছু তার সিম্বল টেবিলের মধ্যে ম্যানেজ করে রেখে দেয়। যখন যেটা দরকার হয় তখন সেটা সে রিটার্ন করে। বোঝা গেল? স্যার আমার একটা কথা ছিল স্যার। বলেন স্যার। স্যার এবারও স্যার আমরা সাইফুলের হ্যান্ড নোট চাই স্যার আপনার মাধ্যমে স্যার, ওই ডাটা কমিউনিকেশনে যেমন পাইছিলাম স্যার। সাইফুল বলো আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমি করে দিব। সাইফুল, ইনশাল্লাহ স্যার, এখনো শুরু করিনি তো স্যার। হ্যাঁ শুরু করো, শুরু করে সাইফুল করে দিবে। জি স্যার, 2 দিন লাগবে স্যার ইনশাল্লাহ। এই দেখছো? স্যার আলহামদুলিল্লাহ স্যার। আনিকা তোমার লাগবে সাইফুলের নোট? স্যার সবারই লাগবে স্যার। ওকে তাহলে ডান হয়ে গেছে, সাইফুল দিয়ে দিবে। স্যার এই এই উদ্দেশ্যে স্যার টিটের টাকাটা পাইতে লইব স্যার। তাহলে এইভাবে আমাদের তোর আবার সিম্পল, এই বয়সে কিসের ট্রিট? সেটাই। তাহলে তো মনে হয় স্যারের ক্লাস না করলেও চলবো না সাইফুল? হ্যাঁ না স্যার, স্যার থেকে আমরা জানার জন্য তো করতেছি। এরপরে স্যার থেকে অভিজ্ঞতা নেব আমরা। এরপরে তো এই জন্য দেখো যে সিম্বল টেবিল সবার সাথে কানেক্টেড। আরেকটা ছিল দেখো ডান দিকে ইরর হ্যান্ডেলার, ইরর হ্যান্ডেলারও সবার সাথে কানেক্টেড। আমাদের কম্পাইলার যখন আমরা প্রথম কম্পাইলার নিয়ে আলোচনা করছি, তখন আমরা দেখছি যে কম্পাইলারের ডেফিনিশনে যে ইরর হ্যান্ডেলার কম্পাইলারের একটা গুরুত্বপূর্ণ কাজ। কম্পাইলার প্রত্যেক ফেজে ইরর ধরলে ইরর ডিটেক্ট করে। তাহলে ইরর ডিটেক্ট করার জন্য ইরর হ্যান্ডেলার সবার সাথে কানেক্ট থাকার ফলে যেখানে যখন ইরর পায় সেই ইররটা সে সলভ করে দেয়। এই হচ্ছে ইরর হ্যান্ডেলারের কাজ। বোঝা গেল?
কথা বোঝা গেছে? জি স্যার। এইভাবেই ফেজ অফ এ কম্পাইলার কানেক্টেড থেকে একটা সোর্স প্রোগ্রাম থেকে মেশিন লেভেল কোড তৈরি করে। যে আমি যতক্ষণ যে বর্ণনাগুলো দিলাম সেগুলো এখানে এই পর্যন্ত সবাই ক্লিয়ার? সাইফুল, জি স্যার। আচ্ছা, যদি ক্লিয়ার হয়, আমরা আগেও বলছি যে আমরা রেকর্ড গুলো লেন্থ বেশি লম্বা করব না, যেখানে আমাদের ডিসকাশন শেষ হবে, প্রশ্ন না থাকবে, সেখান থেকে আমরা ডিসকাশন ক্লোজ করে দিব। স্যার ইরোর